আর আমরা যেমন ফ্লো চার্ট অথবা অ্যালগোরিদম লিখি, তেমনি কিছু নোটেশন টাইপের আপনাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সে যেমন নোটেশন থাকে, সেরকম কিছু নোটেশন এর মতো কিছু অ্যালজেব্রিক আপনার অ্যানোটেশন আছে। এইটা অ্যালজেব্রার মাধ্যমে মূলত উপস্থাপন করা হয়, পরবর্তীতে এটা মাইএসকিউএল কুয়েরিতে লেখা হয়। তো রিলেশনাল ডাটাবেস আসলে মূলত হচ্ছে এটা বোঝায় যে একটা ডাটাবেস কি স্ট্রাকচারে বিল্ড আপ করা হয়েছে এবং ওই ডাটাবেসের মধ্যে আসলে কি কি রিলেশন আছে। রিলেশনস মিন্স হচ্ছে টেবিল। আমরা যেটাকে ডাটাবেসের ভাষায় টেবিল বলি, সেটা রিলেশনাল মডেলে রিলেশন বলা হয়। একাধিক রিলেশন মানে টেবিলকে বলা হয় রিলেশনস। আর দুইটা টেবিল বা দুই বা ততোধিক টেবিলের মধ্যে যদি আমি জয়েন দেই, তাহলে এই জয়েনগুলিকে বলা হয় রিলেশনশিপ যেটাকে বলে। এই যে রিলেশনশিপ বা রিলেশন বা রিলেশনাল ডাটাবেস, এই বিষয়গুলি যা এখানে বলা হইতেছে, এটা আসলে মূলত কিছুই না, জাস্ট একটা টেবিলের মধ্যে কিছু ইনফরমেশন শো করা। যেমন ইনস্ট্রাক্টর নামের একটা রিলেশন মানে একটা টেবিল আছে, আসলে এই টেবিলটা এভাবে দেখায় আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলোর মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনগুলি ইউনিক হতে পারে, নন ইউনিক হতে পারে। এগুলো হচ্ছে মূলত রিলেশনস। একটা রিলেশনস এর মধ্যে টাপল নামের একটা কথা আছে। টাপল টাপল মিন্স হচ্ছে যদি একাধিক একটা ফুল রো কে বলা হয় টাপল। ফুল রো টাপল মানে হচ্ছে এই যে 10101 শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, তার স্যালারি হচ্ছে 65,000। এই পুরো একটা রো কে বলা হয় একটা টাপল। অনেকগুলি রো একসাথে করে এন টাপল বলা হয়। এই প্রত্যেকটা টাপল কম্বাইন্ড হয়ে একটা টেবিল বা এটাকে বলে রিলেশন। যেমন কোর্স নামের একটা টেবিল দেখি আমরা, এই কোর্স টেবিলের মধ্যে দেখেন অনেকগুলি টাপল এখানে এক্সিস্ট করে। আবার আমি যদি প্রিরিকুইজিট টেবিলটা দেখি, দেখেন প্রিরিকুইজিট টেবিলে মাত্র দুইটা কলাম আছে। তো টাপল গুলি আসলে মূলত অ্যাট্রিবিউটকে বোঝায়। অনেকগুলি মানে অ্যাট্রিবিউট গুলি হচ্ছে মূলত কলামকে বোঝায়, আর টাপল গুলি হচ্ছে এক একটা কলামের ভ্যালু, রেকর্ডকে বুঝাইতেছে। আর আমি যদি হঠাৎ করে বলি যে রিলেশন ইনস্ট্যান্স মানে হচ্ছে এই মুহূর্তে যে টেবিলটার যে অংশটুকু নিয়ে আমরা কাজ করতেছি, সেটাকে বলা হয় রিলেশন ইনস্ট্যান্স। যেমন প্রিরিকুইজিট টেবিলে হয়তো বা 100-200 ডাটা আছে, আমি এই মুহূর্তে জাস্ট 2.3 তে দেখতেছি কিছু ডাটা, এই ডাটাগুলি হচ্ছে রিলেশন ইনস্ট্যান্স বলা হয়। কিছু সময় ইনস্ট্রাকশন, যেমন কিছু কিছু ক্ষেত্রে টেবিলের মধ্যে আনসর্টেড অবস্থায় ডাটাগুলি থাকে, কিছু সময় সর্টেড অবস্থায় ডাটাগুলি থাকে। আর একটা রিলেশনাল মডেলের ভিতরে আরো কিছু টার্ম আছে, যেমন ডোমেইন অফ দ্য অ্যাট্রিবিউট, কোন ডোমেইনে ওই কলামটা আছে। যেমন একটা নেম, এটার ডোমেইন হচ্ছে অলওয়েজ ক্যারেক্টার, একটা নেম কখনোই ইন্টিজার হবে না। আবার একটা হয়তোবা মোবাইল নাম্বার, সেটা সবসময় ইন্টিজার হবে, এটা কখনো ক্যারেক্টার নাও হতে পারে। ক্যারেক্টার হবে যদি ভার ক্যারেক্টার হয়। আবার ধরুন সিজিপিএ ক্যালকুলেশন, সিজিপিএ কখনো এবিসিডিতে হয় না, এটা সবসময় ফ্লোটে হয়, ভগ্নাংশে হয়। তো এই ধরনের জিনিসগুলিকে বলা হয় ডোমেইন। কোন ভ্যালুটা কোন ডোমেইনে আছে সেটা বোঝায়। একইভাবে একটা রিলেশনাল মডেলে প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিছু ডোমেইন, যে অ্যাট্রিবিউট বা ডোমেইনগুলি আছে ডোমেইনে আছে, সেগুলিকে অবশ্যই অ্যাটমিক হইতে হয়। অ্যাটমিক মানে হচ্ছে ইনডিভিজিবল ইউনিট, মানে হচ্ছে আপনি কোনো একটা কলাম নিলেন, ধরেন আপনার নাম, এই নামটা অ্যাটমিক হইতে হবে, মানে হচ্ছে এই নামটাকে ভাগ করা যাবে না, এরকম হইতে হবে সাধারণত। এটা একটা 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 বৈশিষ্ট্য, এটা যে হইতেই হবে এরকম না, এটা অ্যাটমিক। একটা ডোমেইন যদি অ্যাটমিক হয়, তাহলে বোঝা যাবে যে ওই ডোমেইনটা বা ওই ভ্যালুটা কখনো দুই ভাগ করা যায় না। যেমন নেম, এটা আসলে দুই ভাগ করা যায়, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, ভাগ করা যায়, এটা আসলে অ্যাটমিক না। যেমন ফোন নাম্বারের কিছু সাবপার্ট থাকে, এই ফোন নাম্বার অ্যাটমিক না। যেমন ফোন নাম্বারে অপারেটর নাম্বারটা থাকে, তারপরে বাকি 7 ক্যারেক্টার হচ্ছে আপনার নর্মাল নাম্বার হিসেবে কাজ করে। তাহলে একটা ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার, যেই জিনিসটা আসলে অ্যাটমিক, যেমন সিজিপিএ, এই জিপিএটা হচ্ছে অ্যাটমিক, এটাকে ভাগ করা যায় না। তাহলে অ্যাটমিক একটা বিষয়বস্তু। আর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নাল ভ্যালু। নাল ভ্যালু সম্পর্কে আপনারা অনেক এর আগেও একবার হয়তো বা কোয়েশ্চেন করছিলেন ডাটাবেস ল্যাবে। তো নাল ভ্যালু সম্পর্কে এখানে একটু ক্লিয়ার আইডিয়া দেওয়া হয়। দেখেন, নাল ভ্যালু হচ্ছে একটা স্পেশাল ভ্যালুস, যেটা বোঝায় যে ওই ভ্যালুটা আসলে আননোন, মানে ওই ভ্যালুটা জানা নাই। দেখেন, জানা নাই অথবা ডাজ নট এক্সিস্ট,
এর মানে হচ্ছে ধরেন অনেক বড় একটা ইনফরমেশন দেওয়া আছে, যেমন একটা স্টুডেন্টের নাম, আইডি, ইনটেক্স, সেকশন, প্রোগ্রাম, কিন্তু ব্লাড গ্রুপটা খালি। খালি বলতে এখানে খালি না, এখানে বোঝানো হচ্ছে যে আমি ব্লাড গ্রুপটা আসলে নাই এরকম না, ব্লাড গ্রুপ আছে কিন্তু ব্লাড গ্রুপ তার জন্য আমার আননোন, এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে নাল ভ্যালুস। আবার আরেকটা হচ্ছে এরকম যে কোনো একটা ভ্যালু এক্সিস্টই করে না আসলে তার জন্য, হয়তোবা কোনো একজন ব্যক্তি তার জন্য, যেমন আপনাদের জন্য আমাদের যেমন একটা শর্ট কোড আছে, যেমন আমার শর্ট কোড হচ্ছে এমডিআই, কিন্তু আপনাদের স্টুডেন্টের কিন্তু কোনো শর্ট কোড নেই। তার মানে হচ্ছে আপনারা স্টুডেন্টরা কিন্তু শর্ট কোড ছাড়াই আপনারা মূলত চলতেছেন। এখন শর্ট কোডটা আপনাদের ইনফরমেশনে যদি না থাকে তাহলে ওটা হচ্ছে ডাজন্ট এক্সিস্ট বোঝায়। তো একটা এক্সাম্পল যদি দেই, যেমন ধরেন হয়তোবা একটা ফোন নাম্বার কথাই বলি, ইনস্ট্রাক্টর রিলেশনে ধরেন টিচার একটা টেবিলের মধ্যে ফোন নাম্বার আছে। এখন এমন হইতে পারে যে কোনো টিচারের কোনো বা কোনো টিচারের ফোন নাম্বার নাও থাকতে পারে। তার মানে কি তার কি ফোন নাম্বার নাই বলে আমি কি এনলিস্ট করব না? অবশ্যই এনলিস্ট করব, কিন্তু সেই জায়গাটা আমি অবশ্যই NULL এই কথাটা ভ্যালু দিয়ে দিব। তখন ব্যাপারটা বোঝাবে এরকম যে ওই টিচারের আসলে ফোন নাম্বারটা এক্সিস্ট করে কিন্তু আসলে এইখানে নাই বা আননোন অবস্থায় আছে। তো নাল ভ্যালুটা থাকলে যেটা হয়, একটা সুবিধা হচ্ছে যে যদি কোনো একটা রিলেশনশিপে নাল ভ্যালু থাকে, তখন যদি দুইটা টেবিলের মধ্যে জয়েনিং হয়, যদি কখনো কনস্ট্রেন্টস মেনটেন না করে বা মেনটেন করে, তখন নাল ভ্যালুর কারণে হয়তোবা দুইটা টেবিলে সেম ভ্যালু হয়তোবা অ্যাক্সেস করতে পারবে। এটা আমরা ল্যাবে একবার দেখবো হয়তোবা। তো যদি এমটি হয় তাহলে সেখানে একটা ভ্যালু থাকে, এমটি একটা ভ্যালু, মানে নাল ভ্যালু না, এটা আসলে জাস্ট খালি একটা ভ্যালু এক্সিস্ট করতেছে। তো এটা অনেক সময় ল্যাব এবং থিওরিতে আলাদা আলাদা ভাবে মেনশন করা হয়। এরপর আমরা একটা জিনিস শুনছিলাম, সেটা হচ্ছে ডাটাবেস স্কিমা। স্কিমা এবং স্কিমা ডায়াগ্রাম দুই জিনিস। আপনাদেরকে যদি বলা হয় স্কিমা ডিজাইন করো বা স্কিমা লিখেন, রাইট ডাউন স্কিমা, তখন আপনারা স্কিমা লিখবেন। যদি বলে রাইট ডাউন ড্র এ স্কিমা ডায়াগ্রাম, তখন স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করবেন। ডাটাবেজ স্কিমা হচ্ছে লজিক্যাল ডিজাইন অফ ডাটাবেজ। যেই ডাটাবেজের স্ন্যাপশটটা নিয়ে আপনি কাজ করতেছেন ইনস্ট্যান্ট ইন টাইম, সেটাকে বলা হয় ডাটাবেজ ইনস্ট্যান্স। আর হচ্ছে যদি মানে রিলেশনাল মডেলে যতগুলি টেবিল নিয়ে আপনার ডাটাবেসটা তৈরি হয়েছে, সবগুলি টেবিলকে আপনি যদি জয়েন দিয়ে, মানে প্রাইমারি কি ফরেন কি এইভাবে করে জয়েন দিয়ে আপনি যদি খুব সুন্দরভাবে লিখেন যে কোন কোন অ্যাট্রিবিউট এখানে এক্সিস্ট করে, তখন সেটাকে বলা হয় রিলেশনাল স্কিমা। আমি রিলেশনাল স্কিমা বলতে, যেমন এটা একটা রিলেশন, এটা কোনো স্কিমা না। আমি যদি রিলেশনাল স্কিমা দেখি, এই দেখেন ফিগার 2.5 এর ডিপার্টমেন্ট রিলেশন, এই টেবিলটার স্কিমাটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, যে ডিপার্টমেন্ট এটা টেবিলের নাম, বানান ভুল করা যাবে না। যেমন ব্র্যাকেটের মধ্যে আমি ডিপার্টমেন্ট নেম লিখলাম, বিল্ডিং লিখলাম, বাজেট লিখলাম, এইটাকে বলা হয় স্কিমা। একইভাবে সেকশন একটা স্কিমা এখানে দেখাইতেছে, টিচার্স একটা স্কিমা দেখাইতেছে। আমি মূলত আপনাদেরকে যখন প্রজেক্ট দিব, তখন স্কিমা মিড টার্মে যখন আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দিব, যেমন ধরেন থিওরি অথবা ল্যাবে, তখন আমি আপনাদেরকে স্কিমা দিয়ে দিব। আপনারা স্কিমার উপর বেস করে টেবিল ডিজাইন করবেন, টেবিলটা ইমপ্লিমেন্ট করবেন, তারপর সেটার উপর কোয়েরি করবেন। আবার থিওরিতে কিন্তু স্কিমার উপর দেখে এরকম স্কিমা দেওয়া থাকবে, সেটার উপর বেস করে আপনাদেরকে প্রশ্ন অ্যান্সার দিতে হবে। তো এটা হচ্ছে স্কিমার একটা পার্ট। এছাড়া এখানে অনেকগুলি স্কিমা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। দেখেন একটা ফুল স্কিমার ইনফরমেশন, যেমন স্টুডেন্টের, অ্যাডভাইজর, টেক্স, ক্লাসরুম এন্ড টাইম স্লট, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কিস। কিসের ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাই একটা ডিফারেন্ট একটা থেকে। আচ্ছা, ডাটাবেজ কিস আমরা থিওরিটা সহজ করার জন্য এখানে ডাটাবেজ কিজের একটা আলাদা পার্ট এখানে দিছি। এই পার্টে, মানে এই পিডিএফটায় আমরা মোটামুটি 6 থেকে 7টা বা এর বেশি কি দেখব, এবং কি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা নিব, যে আসলে কি বলতে কি বোঝায়। আমরা এখানে কোনো ইউজ করব না, রিলেশনাল অ্যালজেব্রা ইউজ করব না, শুধুমাত্র কনসেপ্টটা নিব লজিক্যালি, যে আসলে কি বোঝায়। তো আমি মানে আই হোপ যে আপনারা কিটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেবেন, এবং যদি মাঝখানে কোনো জিনিস মনে হয় যে স্যার বুঝতেছি না, মাঝখানেই প্রশ্ন করবেন সাথে সাথে।
এটার পিডিএফটা আপনাদের দেওয়া আছে, আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিছি অনেক আগে। এখন আমি কি সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন, কিজ, KEYS, কিজ জিনিসটা হচ্ছে মূলত এমন একটা ভ্যালু, অ্যাট্রিবিউট যেটা, বা কলাম যেটাকে বলা হয়, কলাম একটা অথবা একাধিক কলাম হইতে পারে, যা মূলত সর্টিং বা ইন্ডেক্সিং করে এবং আইডেন্টিফাই করে হচ্ছে ওই টেবিল থেকে ইউনিক কিছু ভ্যালু। আমি যদি একটা বিশাল বড় টেবিল থেকে সুমন নামের কাউকে সার্চ দিই বা সুমন আহমেদ নামের কাউকে সার্চ দিই, তাহলে দেখা যাবে যে ওই টেবিলে 10,000 ভ্যালু থাকে, তাহলে অ্যাটলিস্ট 500 জনের মতো সুমন আহমেদ নাম থাকতে পারে। এটা কখনোই একটা ডাটাবেজের কোয়েরির স্ট্যান্ডার্ড লেভেল না। আমাকে ইউনিক ভ্যালু বের করতে হবে। আমি কোন সুমন আহমেদ চাই সেটা আমি জানি না, কিন্তু আমি যদি জানি যে আমি যে সুমন আহমেদকে খুঁজতেছি তার আইডি হচ্ছে 46 ধরেন, এবং সে কোন একটা ইনটেক ডিপার্টমেন্টের ইউনিক একটা স্টুডেন্ট, তাহলে ওই আইডিটা দিয়ে শুধু 2 মিনিট সার্চ দেই, তাহলে ওই স্পেসিফিক সুমন আহমেদ আসবে। এই জন্য আমরা বলতে পারি যে আইডিটা হচ্ছে একটা কিজ, যে কিজের মাধ্যমে আমরা একটা টেবিলের সমস্ত ভ্যালু থেকে একদম স্পেসিফিক যে ভ্যালুটা আমার দরকার সেই ভ্যালুটা আমি কালেক্ট করে নিয়ে আসতে পারি। 2 নম্বর জিনিস হচ্ছে, আমরা যখন একটা কি ইউজ করি, যেমন প্রাইমারি অথবা ফরেন কি একটা ইউজ যখন করি কোন একটা টেবিলে, তখন সেই টেবিলের ওই কিজের উপর রুট ধরে পুরো টেবিলের যে ডাটা ভ্যালু সেগুলিকে বাইনারি অথবা যে কোনো একটা এভিএল, বাইনারি, বি+ট্রি, যেই কোনো একটা ট্রি আকারে ওই ডাটাগুলিকে সাজায় ফেলে। সাজায় ফেলার কারণে যেটা হয় যে খুব সহজেই আমার ডাটাগুলি সর্ট হয়ে যায় এবং কুয়েরি করলে খুব দ্রুত ওই ডাটাগুলি অ্যাক্সেস করতে পারে ইনফরমেশন। কারণ আমরা জানি যে বাইনারি সার্চিং এমন একটা সার্চিং যেটা খুব স্পিডে সর্ট আউট করে সার্চ করে। তাহলে কিজের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যে আপনি সার্চ করতে সুবিধা, সর্ট করতে সুবিধা, আইডেন্টিফাই করতে সুবিধা। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কি জিনিসটা কত রকমের হয়? অনেক ধরনের কি এক্সিস্ট করে পৃথিবীতে। আমরা এখানে হয়তোবা 6, 7, 8টা কি মতো দেখব। তো একটা কি আমি দেখাই আপনাকে, প্রাইমারি কি। এটা আমরা অনেকে শুনছি। প্রাইমারি কি ইট মিনস হচ্ছে এমন একটা ইউনিক ভ্যালু, ইউনিক একটা আইডেন্টিফায়ার, একটা ফিল্ড, যেটা ওই টেবিলের মধ্যে এক্সিস্ট করে এবং ওই কিটা কখনোই নাল হইতে পারবে না। কোনোদিনই নাল অথবা ব্ল্যাঙ্ক অথবা এমটি কিছুই হইতে পারে না। যদি এরকম কোনো একটা বা একাধিক আমার কলাম থাকে, তাহলে তাকে বলা হয় প্রাইমারি কি। প্রাইমারি কি এর একটা এক্সাম্পল যদি আমরা দেই, দেখেন যেমন এখানে কোর্সের আইডি এবং কোর্সের নেম এই টেবিলটা দেওয়া আছে। কোর্স আইডি এবং কোর্স নেম দুইটা কিন্তু সবসময় ইউনিক থাকে। যেমন সিএসসি 207 আপনারা পড়তেছেন, এটা কিন্তু সিএসসি 207 কিন্তু দুইটা নাই ভিউবিটিতে, একটাই আছে, তার নাম হচ্ছে ডাটাবেস সিস্টেম। 208 আছে একটাই, ডাটাবেস সিস্টেম ল্যাব। এখন এই জায়গাটায় কোর্সের আইডি এবং কোর্সের নেম দুইটাই হচ্ছে ইউনিক, কিন্তু সবচেয়ে ইউনিক ভ্যালুটা হচ্ছে কোর্সের আইডিটা। কেননা কোর্সের আইডিটা খুব শর্টলি আপনি ইউজ করতে পারেন এবং সেটা দিয়ে আপনি পুরো ডাটাবেজের ভ্যালুগুলি সার্চ করে নিয়ে আসতে পারেন, কোর্সগুলি, যে কোন কোর্সটা ইউনিক অর নন ইউনিক এই বিষয়টা। তাহলে এইখানে এই টেবিলের মধ্যে যেই ইউনিক ভ্যালুটা আছে সেটা অলওয়েজ আপনার কি হবে, কোনো একটা হয়তোবা কোড। এখন দেখেন এই কোর্সের আইডির কোডের পাশে এটা কিন্তু কখনো নাল হইতে পারবে না। একটা উদাহরণ যদি দেই, যেমন আপনাদের অনেক আগে যখন সিএসসি 101 পড়ানো হইতো, এখন সম্ভবত সেটা পড়ানো হয় কিনা জানি না, সিএসসি 101-এ আবার 102, 103, 104 ছিল। 103 and 4 এখন হয়ে গেছে 111, 112 এরকম। ওই সময় যে কোর্স 111, 112 ছিল, তাদের যে কোর্সের নেমটা আর এখনকার কোর্সের নেমটা অলমোস্ট একই রকম। বা আমরা যখন পড়তাম ইউনিভার্সিটিতে তখন 231 যখন আমাদের ডাটা স্ট্রাকচার কোর্স, তো আমাদের সময় হয়তো অন্য একটা স্ট্রাকচারাল কোর্স নাম ছিল আর কি, মানে নাম সরি না, মানে কোড ছিল। কোড দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু নাল হতে পারে না। কিন্তু অনেক সময় কোন একটা সাবজেক্টের কোড রেডি রাখে কিন্তু নামটা পরে দেওয়া হয়। অনেক সময় দেখা যাবে যে সাবজেক্টের কোড আমি দিয়ে দিছি যে সিএসসি 488, এখন এইটার কি নাম হবে সেটা পরে ডিফাইন করব। এক একটা ইউনিভার্সিটিতে হয়তো এক একটা নাম ডিফাইন করবে। তো এরকম হয়তোবা আপনার কোডটা কখনোই নাল থাকতে পারে না, কিন্তু কোর্স নেমটা মাঝে মধ্যে নাল থাকতেও পারে। তো প্রাইমারি কির বিষয়টা এরকম যে প্রাইমারি কি অবশ্যই আপনার নাল হওয়া যাবে না এবং এটা হচ্ছে ইউনিক একটা ভ্যালু হবে, কখনো ডুপ্লিকেট হইতে পারবে না। এটা হচ্ছে প্রাইমারি কির বৈশিষ্ট্য। প্রত্যেকটা টেবিলে একটা করে প্রাইমারি কি মাস্ট থাকা উচিত, যদি সেখানে আপনার কোনো ডুপ্লিকেট ভ্যালু আসার সম্ভাবনা না থাকে। 2 নাম্বারটা হচ্ছে ফরেন কি। ফরেন কি মানে হচ্ছে কোন একটা টেবিলে প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে থাকে এবং তাদের মধ্যে যদি জয়েন হয়, তাহলে তাকে বলা হয় ফরেন কি। শেষ। ফরেন কির বিষয়টা হচ্ছে
আপনি এই দুইটা টেবিল দেখেন, এই টেবিলে স্টুডেন্ট ইনফরমেশন রাখা আছে এবং তার কোর্স আইডি সহকারে, এই টেবিলে শুধু কোর্স আইডি রাখা আছে। এই কোর্স আইডিটা হচ্ছে এই টেবিলে ডান পাশে যে টেবিলটা দেখতেছেন সেই টেবিলটা হচ্ছে ইউনিক। আর এখানে স্টুডেন্ট ইনফরমেশনে যেখানে আছে এখানে এই টেবিলে কোর্স আইডি একাধিকবার আসতে পারে। কারণ কি? কারণ আপনার আইডির জন্য আপনি যে কোর্স নিতেছেন আরেকজনের আইডির জন্য সেম কোর্স নিতেছে, তার মানে 40 জন স্টুডেন্টই কিন্তু সিএসসি 207টা করতেছে। তার মানে 207 এই টেবিলটা বাম পাশের টেবিলটাতে কিন্তু প্রায় 40 বার আসবে। তাহলে এই জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে, এই জায়গায় যে কোডটা দেওয়া হয়েছে এই কোডের সাথে যদি আমি এই কোডটা ম্যাচ করাই তাহলে কোর্সের নামটা পাবো। তাহলে বোঝা গেল যে কোন টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের ফরেন কি বলা হয়। প্রাইমারি টেবিলকে পিকে আর ফরেন টেবিলকে এফ কে বলা হয় মূলত শর্টকাটে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটাকে বলা হয় সুপার কি। সুপার কি অনেক সময় এক্সামে বের করতে দেয়। আমি আপনাদের সুপার কি বের করার নিয়মটা শিখাই দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে সুপার কিটা আসলে কি বোঝায়। সুপার কি অনেকগুলি কি থাকতে পারে সুপার, অর্থাৎ এমন সব কিজ যেই কিজের মাধ্যমে ইউনিকলি আপনি ডাটা ভ্যালুকে সার্চ করে বের করতে পারবেন। দেখা যাক, আমার কাছে একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে ইংলিশ মনার্ক রাজ পরিবারের একটা টেবিল, যে টেবিলের মধ্যে 4টা ভ্যালু দেওয়া আছে, 4 জন লোকের নাম এবং 4 জন লোক কোথায় থাকে তাদের রয়্যাল হাউসের নাম। 4 জনের নাম রয়্যাল হাউসের নাম আপনি ভালো করে যদি খেয়াল করেন প্রত্যেকটা ইউনিক, কোনোটাই কিন্তু আসলে ডুপ্লিকেট ভ্যালু এখানে নাই, এক্সেপ্ট নামে কিছুটা ডুপ্লিকেট আছে, এক্সেপ্ট মোনার্ক নাম্বারে কিছুটা ডুপ্লিকেট আছে, আর রয়্যাল হাউসে কিছুটা ডুপ্লিকেট আছে, কিন্তু 3টা ভ্যালুতেই কখনো ডুপ্লিকেট ভ্যালু আসে নাই, 4টা ভ্যালু ইউনিক। মোনার্ক নেম, মোনার্ক নাম্বার, রয়্যাল হাউস, এই 3টা কলামে আসলে যদি আমি বের করতে চাই কতভাবে কম্বিনেশন করা যায়? 8 ভাবে। কারণ আমরা জানি যে কোনো একটা সেটে যদি 3টা ভ্যালু থাকে তাহলে তার কম্বিনেশন হয় 8টা। যেমন খালি হইতে পারে, খালি দিয়ে কি কোনো কিছু সার্চ করা যায়? কিছুই সার্চ করা যায় না, তার মানে খালি জিনিসটা বাদ যাবে সুপার কি বের করার জন্য। আচ্ছা, আবার একটা সেট হইতে পারে মোনার্ক নেম, শুধু মোনার্ক নেম দিয়ে কি আপনি ইউনিক ভ্যালু সার্চ করতে পারবেন? দেখি তো, শুধু মোনার্ক নেম নামটা দিলাম, নাম দিয়ে সার্চ করলে যদি আমি বের করি যে এডওয়ার্ড নামের একজনকে বের করো, তাহলে কয়জনের নাম আসবে? 2 জনের নাম আসবে, তার মানে হবে না। তাহলে মোনার্ক নেম যে আমি সার্চ কি হিসেবে নিব, এটা নিব না, নিতে পারবো না, এটা বাদ দিয়ে দিলাম। তারপরে মোনার্ক নাম্বারটা দিয়ে দেখি তো, এটা দিয়ে কি ইউনিকলি একটা ভ্যালু সার্চ করা যায়? মোনার্ক নাম্বার দিয়ে সার্চ দিলাম 3, 3-এর জন্য 2টা ভ্যালু আসে, তাহলে হবে না, তার মানে হচ্ছে মোনার্ক নাম্বারটা বাদ যাবে। আচ্ছা ঠিক আছে, রয়্যাল হাউস দেখি তো, রয়্যাল হাউস একটা এইটা দিয়ে কি সার্চ করা যায়? প্লান্টিগেট, প্লান্টেগেনেট দিয়ে সার্চ করলে দেখা যাবে 3টা আসছে, না এইটা দিয়েও সার্চ করা যায় না, তার মানে 3টা আসবে বলে। তার মানে আমার এই সবগুলি অলরেডি সার্চ কি হিসেবে আসা সত্ত্বেও কিন্তু আসলে সার্চ করে ইউনিক ভ্যালু পাওয়া যায় না, এই 3টা বাদ। এরপর আমি কি করব? মোনার্ক নেম এবং মোনার্ক নাম্বার এই দুইটাকে নিয়ে আসি। আচ্ছা, এই দুইটা জয়েন দিয়ে দেখি তো সার্চ করা যায় কিনা। এডওয়ার্ড 2 এটা দিয়ে সার্চ করে দেখি কিছু অ্যান্সার বের হয়। হ্যাঁ, এডওয়ার্ড 2 প্লান্টাগনেটে থাকে, হ্যাঁ ইউনিক পাইছি। এডওয়ার্ড 2 কি আরেকটা আছে? না, নাই, তার মানে ইউনিক একটা ভ্যালু পাইছি। আচ্ছা দেখি তো, এডওয়ার্ড 3 এই দুইটা মিলে সার্চ দেই তো, হ্যাঁ প্লান্টাগেনেট এই একটাই ভ্যালু পাইছি, কিন্তু এডওয়ার্ড 3 দিয়ে কি আর কোনো ভ্যালু আছে? না, নাই। তার মানে বোঝা গেল যে যদি নাম এবং নাম্বার এই দুটাকে একসাথে জয়েন দিয়ে সার্চ করি তাহলে ইউনিক ভ্যালু পাওয়া যাবে। তাহলে এইটা একটা কি হইতে পারে, এটাকে আমি আমার কনসিডারেশনে রাখলাম, এইটা বাদ, মানে এটা নিলাম, ওকে। তারপরে দেখি মোনার্ক নেম এন্ড নাম্বার, নেম এন্ড রয়্যাল হাউস দিই, না নেম, সরি নাম, নেম এন্ড হাউস, নাম এবং হাউস এই দুইটা দিয়ে সার্চ দেখি তো, এডওয়ার্ড এবং প্লান্টেগনেট এই দুইটা দিয়ে সার্চ দিই তো, ও এখানেও এডওয়ার্ড এন্ড প্লান্টেগনেট দুইটাই আছে, তাইলে হবে না, তার মানে এই দুইটা দিয়ে সার্চ দিলে 2টা ভ্যালু আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাও যাবে না, সার্চ কি হিসেবে নেওয়া যাবে না। তারপরে দেখি মোনার্ক নাম্বার এবং রয়্যাল হাউস দিয়ে সার্চ দিই তো, মানে এইটা এটা দিয়ে 2টা দিয়ে সার্চ দিয়ে দেখি তো ইউনিক ভ্যালু পাই কিনা। 3 প্লান্টেগনেট, নিচে আরেকটা 3 প্লান্টেগনেট আছে, তাহলে হবে না, তার মানে হচ্ছে এইটা দিয়েও ইউনিক ভ্যালু পাওয়া যায় না। তাহলে এখন আমি কি করতে পারি, আরেকটা লাস্ট একটাই আছে, 3টা মিক্স করে একটা সার্চ দিই, নাম নাম্বার রয়্যাল হাউস 3টা মিক্স করে সার্চ দিলাম। হ্যাঁ এই দেখেন 3টা মিক্স করলে একদম ইউনিক ভ্যালুই পাওয়া যায় সবগুলো। 3টা যদি ইউনিক আপনি সার্চ করেন, রিচার্ড 3 প্লান্টাগেনেট কোনো জায়গায় নাই, এডওয়ার্ড 3 প্লান্টাগেনেট কোনো জায়গায় নাই, তার মানে ইউনিক ভাবে একটা করে ভ্যালু পায়। তার মানে আমি বুঝতে পারলাম যে মাত্র 2টা আর 3টা জায়গায় 8টা সেট হয়েছে, কিন্তু 2টা মাত্র সেট আমি পাইছি, 2টা সাবসেট পাইছি, যে সাবসেটের মধ্যে আমার আসলে মূলত সার্চ কি 2 রকম পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলি কিন্তু আসলে সুপার কি এর রিকোয়ারমেন্ট ফলো করে না। এই যে 2টা জিনিস পাইলাম,
এই দুইটাকে বলা হয় সুপার কি। কারণ এই দুইটা ভ্যালু দিয়ে আসলে মূলত টোটাল ডাটাবেজ এই টেবিলটার পুরো ইনফরমেশন ইউনিকলি সার্চ করা যায়, আর কোনোটা দিয়ে সার্চ করা যায় না। এরকম কিছু অ্যাডজাস্ট কম্পোজিট কম্পাউন্ড কলামগুলি যখন আমরা পাবো, তখন সবগুলি লিস্ট যখন আমি পাবো যে এই জিনিস দিয়ে তুমি সার্চ দিতে পারবা, ওইগুলিকে বলা হয় সুপার কি। সুপার কি থেকে আমরা একটা কি পাবো, সেটা হচ্ছে দেখেন 6 নাম্বার ক্যান্ডিডেট কি। এটা দেখি আমরা ক্যান্ডিডেট কি এর আগে কিছু ক্রাইটেরিয়া বলি আপনাকে। একটা ক্যান্ডিডেট কি কখনো অলওয়েজ ইউনিক হইতে হবে, খেয়াল করেন, অলওয়েজ ইউনিক হইতে হবে, নাল ভ্যালু থাকা যাবে না, মিনিমাম রিকোয়ারমেন্ট যতটুকু আছে ফিল্ডে মিনিমাম ফিল্ড নিতে হবে এবং ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করেন, একটা ক্যান্ডিডেট কি আসলে মূলত যে সুপার কি গুলি আপনি পাইছেন, সেই সুপার কি থেকে সবচেয়ে কম ভ্যালু নিয়ে সার্চ করা যায়, সেই কিটাকে বলা হয় ক্যান্ডিডেট কি, আর কিছুই না এখানে। খেয়াল করেন, আমরা একটু আগে আমরা যখন সুপার কি পাইছি দুইটা, একটাতে পাইছে নাম দিয়ে আর নাম্বার, এই দুইটা জয়েন দিয়ে সার্চ করা যাচ্ছে, নাম আর একটা নাম্বার রয়্যাল হাউসের তিনটা দিয়ে সার্চ করা যায়। কোনটা সবচেয়ে কম দিয়ে সার্চ করা যায়? উপরে নাম এবং নাম্বার। আমি যদি নাম আর নাম্বার দিয়ে সার্চ করতে পারি, তাহলে তিনটা কেন দিয়ে সার্চ করবো? আমার তো দরকার নেই। তাহলে এই যে দুইটা মিনিমাম দুইটা ভ্যালু দিয়ে সার্চ করলে আমি যদি ইউনিক ভ্যালু পাই, তাহলে সেটাকে বলা হয় ক্যান্ডিডেট কি। এটা হচ্ছে ক্যান্ডিডেট কির বৈশিষ্ট্য। দেন আমরা আসি হচ্ছে কম্পোজিট কি। কম্পোজিট কি জিনিসটা বোঝায় যে একই টাইপের দুইটা ভ্যালু, একই টাইপের দুইটা ভ্যালুকে যদি আমি কম্বাইন্ড করে একটা ইউনিক সার্চ দিই, যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা হচ্ছে একই টাইপসের, কিন্তু খেয়াল করেন, মানে দুইটা কিন্তু আসলে একই ক্যাটাগরির। কোনো মানুষের ফার্স্ট নেমের সাথে ডেট অফ বার্থ কিন্তু জয়েন দেওয়া যায় না, এটা খেয়াল করেন। কিন্তু ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম জয়েন দিয়ে আপনি একটা কম্পোজিট কি তৈরি করতে পারবেন। তাহলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা জয়েন দিয়ে যদি ইউনিক কোনো ভ্যালু পান, তাহলে সেটাকে বলা হয় কম্পোজিট কি। আবারও বলতেছি, এখানে কিন্তু দুইটা রেকর্ড, এই যে দুইটা ইনফরমেশন কিন্তু একই ক্যাটাগরি বলে কিন্তু আমি কম্পোজিট বলতেছি। আর ন্যাচারাল কি মানে হচ্ছে কোনো একটা, আমরা তো এখন যে ডাটাবেস ইউজ করি সেগুলো তো জাস্ট আমাদের ডেমো ডাটাবেস অথবা শেখানোর জন্য ডাটাবেস ইউজ করি, কিন্তু যেই ডাটাবেস রিয়েল ওয়ার্ল্ডে আছে এবং সেই ডাটাবেসের মধ্যে যে প্রাইমারি কি বা কিটা দিয়ে ইউজ করা হয়, তাকে বলা হয় ন্যাচারাল কি। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হইতে পারে, সিকিউরিটি এনআইডি নাম্বার হইতে পারে, পাসপোর্ট নাম্বার হইতে পারে, এগুলি। সেকেন্ডারি কি হচ্ছে যেই ক্যান্ডিডেট কি সিলেক্টেড অ্যাজ প্রাইমারি কি আর নোন অ্যাজ অল্টারনেট কি। এই যে আমরা একটু আগে দেখলাম যে এটাকে সিলেক্ট করছে ক্যান্ডিডেট কি হিসেবে, এই নিচেটা এটা হচ্ছে অল্টারনেট কি। এটা দিয়েও সিলেক্ট করা যায়, কিন্তু আমরা নেইনি আর কি। ওই ক্যান্ডিডেট কিটাকে অল্টারনেট কি বলা হয়, অল্টারনেটিভ কি। ফাইনালি হচ্ছে কম্পাউন্ড কি বিষয়টা হচ্ছে এমন একটা কম্পোজিট কি, মানে এটাও কম্পোজিট, মানে দুইটা তিনটা চারটা ভ্যালুকে যোগ করেই করা, হ্যাঁ, যেটা আসলে মূলত ইউনিকলি ডিসক্রাইব করে। ডিফারেন্টটা হচ্ছে কম্পাউন্ড কি আর ফরেন কিস। কম্পাউন্ড কি আসলে মূলত ওই টেবিলের জন্য আসলে প্রাইমারি কি না, অন্য টেবিল থেকে আসে কম্পাউন্ড কিটা। আসলে কম্পাউন্ড কি ব্যাপারটা বোঝায় এরকম যে, ধরেন কোন একটা টেবিলে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এটা একই ক্যাটাগরির, দুইটা জয়েন দিয়ে আপনি কম্পোজিট কি বানাইছেন। কিন্তু এখন আপনি যদি ওই ফার্স্ট নেম লাস্ট নেম আরেকটা টেবিলে অ্যাড করে আপনি যদি জয়েন দিয়ে ওই টেবিল থেকে ইনফরমেশন বের করেন, তখন ওই টেবিলে ওইটা কম্পাউন্ড কি হয়ে গেছে, কারণ ওই দুইটা দিয়ে আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন। অনেকটা এরকম। আবার ধরেন অনেক সময় দেখা যাবে যে একটা এমপ্লয়ি টেবিলে ক্যান্ডিডেট কি ইউজ করতেছেন পাসপোর্ট নাম্বার, আর আরেকটা ইউজ করতেছেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, দুইটা ভ্যালু দিয়ে আপনি সার্চ করতে পারেন আর কি। এখন আপনি কি করবেন, দুইটা মিক্স করে যদি আপনি একটা তৈরি করেন, তাও একটা ধরেন ইউনিক কম্পাউন্ড কি হয়ে গেছে, অনেকটা এরকম। সো এই হচ্ছে আমাদের ডাটাবেস কিজের উপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখন করতে পারেন। কোনো প্রশ্ন? তো এই হচ্ছে আমাদের মূলত কিজের উপর লেকচার। আচ্ছা, এরপর আমরা স্কিমা ডায়াগ্রাম দেখব। আপনাদের কি ই হচ্ছে, মানে স্ক্রিন কি ঠিকমতো শো করা হচ্ছে? জি স্যার।
আচ্ছা ঠিক আছে। স্কিমা ডায়াগ্রাম, আমরা তো অলরেডি স্কিমা সম্পর্কে আইডিয়া নিছি। স্কিমাটা আসলে আমাদের লিখিত একটা ডাটাবেস ডিজাইন বলা হয়, আর স্কিমা ডায়াগ্রাম হচ্ছে অনেকটা এরকম। যেই স্কিমাটা আমরা ডিজাইন করি সেটা হয়তো আপনাদের ল্যাবে রিপোর্ট জমা দেওয়ার সময় স্কিমা ডায়াগ্রাম হিসেবে রিপোর্ট জমা দিতে হতে পারে। সো এই হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। যেমন স্টুডেন্ট একটা টেবিল বক্সের মধ্যে লিখলাম আইডি, এর নিচে আন্ডারলাইন থাকলে বোঝায় যে প্রাইমারি কি অর ফরেন কি, আর দেন হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, টোটাল ক্রেডিট, এগুলো হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এটার সাথে মনে করেন ডিপার্টমেন্ট টেবিলের একটা জয়েনিং আছে, ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে একটা প্রাইমারি কি, এবং এটার মধ্যে জয়েনিংটা এখানে দেখাইছে। একইভাবে অ্যাডভাইজর। স্যার স্ক্রিনে একটা জি জি আটকে আছে স্যার, ওইটা প্রবলেম হচ্ছে জি স্যার। স্ক্রিন হ্যালো এক জায়গাতে আটকে আছে অনেকক্ষণ ধরে। না ঠিক আছে তো না, সজীব, ঠিক আছে তো, স্যার যেটা দেখাচ্ছে সেটাই তো দেখা যাচ্ছে। জি এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখেন ডিপার্টমেন্ট যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে ইউনিক। সো এরকম স্কিমার ডিজাইনটা হচ্ছে ল্যাবে আসবে, তো ল্যাবে স্কিমার ডিজাইনটা আমরা ক্লিয়ার করে দেখাই দিব। আমাদের মূল কনসেপ্ট চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 6 দুইটা মিক্স করে কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে আমাদের প্রশ্ন আসবে। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 6 হচ্ছে একই জিনিস। চ্যাপ্টার 2 এর 2.5 এ যে জিনিসগুলি পড়ানো হবে সেটা হচ্ছে শর্ট ভার্সন, চ্যাপ্টার 6 হচ্ছে ওখানে ওই ইন ডিটেইলস পড়ানো হবে আর কি। সো চ্যাপ্টার 2 এর এই পার্টটা আমরা হয়তোবা আরেকটু মানে একটা ভিডিও ডকুমেন্ট করে দিয়ে দেব আপনাদেরকে টোটালটা আর কি। তো 2.5 থেকে আসলে মূলত আমি আপনাদেরকে ভিডিও দিব। তারপর আমি এখন রিলেশনাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা আইডিয়া দিব এবং কয়েকটা প্রবলেম আমি নিজের হাতে সলভ করে দিব আপনাদেরকে। সো রিলেশনাল কুয়েরি ল্যাঙ্গুয়েজটা আপনারা পারলে খাতা নিয়ে বসে লিখতে পারেন, সমস্যা নেই, আমি এখান থেকে দেখাবো। যদি কোনো প্রশ্ন থাকে এবং ক্লিয়ারলি ওই সময় অ্যান্সারটা মানে প্রশ্ন করবেন। রিলেশনাল কুয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত এক ধরনের অ্যালজেব্রিক লেখা। সহজ ভাষায় হচ্ছে এটার ভিতরে নোটেশন লিখতে হয়, কিছু অ্যালজেব্রা টাইপের সূত্র দিয়ে লিখতে হয়, এবং এই সূত্রটা আসলে মূলত বা এই স্টেটমেন্টগুলি আপনি যদি কোনো একজন ইঞ্জিনিয়ার ডাটাবেস ডিজাইনারকে দেন, তারা বুঝে ওইটা অনুসারে কোয়েরি করে। যেমন আপনার অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দিয়ে দিলে যেমন তারা প্রোগ্রাম করে, সেরকম অনেকটা। তো কুয়েরি ল্যাঙ্গুয়েজ তো বুঝেনি যে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে কিন্তু ডাটাবেস থেকে ভ্যালু পাই। আর থিওরিটিক্যালি আমাদের পড়তে হয় হচ্ছে রিলেশনাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ। রিলেশনাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই যে স্কিমাটা, এই স্কিমাগুলি দেওয়া থাকবে আপনাদেরকে, স্কিমার মধ্যে আন্ডারলাইনগুলি দেওয়া থাকবে। তো আপনি যখন রিলেশনাল কুয়েরিটা পড়বেন তখন অবশ্যই এই স্কিমাটা খেয়াল রাখবেন যে কোন স্কিমা থেকে, কোন টেবিল থেকে আপনাকে আসলে মূলত ইনফরমেশনগুলো বের করতে হবে। এই পার্টটা হচ্ছে সবচেয়ে ট্রিকি একটা পার্ট। কেননা একটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের ভিতরে বলা থাকে না যে কোন টেবিল থেকে আপনাকে ইনফরমেশন বের করতে হবে। আপনাকে একদম মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে আমি যে প্রশ্ন অ্যান্সারটা, যে কুয়েরিটা দিছে ওই কুয়েরি থেকে বের করবো যে কোন কোন টেবিল লাগবে, তারপর ওটাকে জয়েনিং হবে না, ওটাকে আমি কার্টিজিয়ান প্রোডাক্ট করব, নাকি ওটাকে ওইটা থেকে কন্ডিশন দিব, নাকি ওটা প্রজেক্ট করব, এগুলি বুঝতে হবে। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। আর কি কি অপারেশন হয়, এই অপারেশনগুলো একদম নিচে চলে যায় সহজ ভাষায়। দেখেন রিলেশনাল অ্যালজেব্রা, এইখানে একটা অপারেশন যদি আমি বলি, যেমন নরমাল যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব হইতে পারে, ইনসার্ট হইতে পারে, আপডেট হইতে পারে, ডিলিট আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল লিখি সেটা হইতে পারে। সবচেয়ে মূল যে অ্যালজেব্রিক ব্যাপারগুলি থাকে সেগুলো হচ্ছে শো করা, কন্ডিশন দেওয়া, জয়েন দেওয়া, কার্টেসিয়ান প্রোডাক্ট করা, ইউনিয়ন করা, এগুলো হচ্ছে মূল। এবং আমরা ইন ডিটেইলস আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 6 এ। কিন্তু এখানে আমরা দেখবো যে আসলে কোনটা কি বোঝায়। সিলেকশন খেয়াল করবেন, সিলেকশন মিন্স হচ্ছে কন্ডিশন। আবারও বলি, রিলেশনাল অ্যালজেব্রা সিলেকশন মানে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে, যেমন ধরেন আমি যদি চাই যে কোনো একটা টেবিল থেকে সকল টিচার যাদের বেতন হচ্ছে $85,000 স্যালারি, $85,000 হচ্ছে স্যালারি, যদি আমি ইনস্ট্রাক্টর টেবিল থেকে বের করতে চাই, বা এর চেয়ে বেশি যাদের স্যালারি তাদের যদি ইনফরমেশন বের করতে চাই, তাহলে তুমি সেই ইনফরমেশনগুলো শো করো। খেয়াল করেন, শুধু শো করতে বলছে। আমি শুধু বের করবো হচ্ছে, রিটার্ন করব বা শো করব সেই সকল ডাটা ভ্যালু যাদের যাদের টিচারদের বেতন বা স্যালারি হচ্ছে গ্রেটার দেন 85,000। এখন এটার জন্য আমি যদি কুইরি লিখি,
তাহলে লিখবো অনেকটা এইভাবে যে সিগমা, তারপরে স্যালারি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 85,000, এইটুকু হচ্ছে কন্ডিশন। তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই আমি লিখে দেবো কোন টেবিল থেকে আমাকে নিতে হয়েছে সেটা। তাহলে টেবিলটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল। এটা হচ্ছে একটা কি বলে আপনার সিলেকশন বলা হয়। তাহলে রিলেশনাল অ্যালজেব্রা সিলেকশন মিন্স হচ্ছে মাইস্কুয়েল কুয়েরির মধ্যে কন্ডিশন বা হোয়ার কন্ডিশন যেটা আপনারা লেখেন সেটা। 2 নাম্বার হচ্ছে প্রজেকশন। প্রজেকশন হচ্ছে বিগ পাই। পাই এই ভ্যালুটা যেটা আছে গ্রিক লেটারে, সেটা বোঝায় হচ্ছে কোন কোন ভ্যালু আপনি শো করবেন, কোন কোন স্পেসিফিক ভ্যালু আপনি শো করবেন, এবং সেগুলি ইউনিক হইতে হবে, ডুপ্লিকেট ভ্যালু শো করবে না, ইউনিক হবে প্রজেকশনের মাধ্যমে। কোন কোন ভ্যালু, যেমন আমি যদি বলি যে ইনস্ট্রাক্টর টেবিল থেকে শুধুমাত্র আইডি এবং স্যালারিটা দেখাও, তাহলে আপনি কি করবেন, প্রজেক্ট, এই যে প্রজেক্ট, দেন আইডি, দেন স্যালারি, এই দুইটা দেখাবেন কোড টেবিল থেকে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে, শেষ এইটুকু। তাহলে প্রজেকশন মিন্স হচ্ছে সিলেক্ট, সিলেক্ট অপারেশন কোয়েরির এইখানে বোঝানো হয় হচ্ছে পাই দিয়ে প্রজেকশন। 3 নম্বরটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন জিনিসটা বোঝায় যে আপনি যদি দুইটা টেবিল বা একাধিক টেবিলের ভিতরে প্রাইমারি এবং ফরেন কি দিয়ে জয়েন দেন, সেটাকে বলা ন্যাচারাল জয়েন। তো ন্যাচারাল জয়েনটা আমরা কিভাবে লিখবো, যে এই সিম্বল দিয়ে, এই সিম্বলটা আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কি বলে, তবে এই সিম্বল দুইটা যদি টেবিলের মধ্যে এই সিম্বলটা দেয় তখন বোঝানো হয় জয়েনিং। এই জয়েনের মধ্যে আবার কোনো ঝামেলা নেই, মানে জাস্ট আপনি কি করবেন, সিম্পল একটা জয়েন দিয়ে দিবেন। এখানে কিন্তু কষ্ট করে আপনাকে ওই জয়েনিং এর জন্য ই করা লাগবে না, মানে কোনো কন্ডিশন দিয়ে অ্যাড করা লাগবে না। এটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার সুবিধাটা আর কি। তো জয়েন দিয়ে কমন ভ্যালুগুলো এখানে নিয়ে আসতেছে। কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্টের বিষয়টা হচ্ছে এরকম যে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে আপনি ওই যে অনেক সময় যে গুণ করি সেটের অপারেশনের যে গুণটা থাকে, গুণে কি হয়, যেমন 3টা ভ্যালুর সাথে 3টা ভ্যালু গুণ করলাম, তাহলে কি হবে, অল পসিবল কম্বিনেশন আছে, কম্বিনেশন গুলি মনে করেন 9টা হয়ে গেছে, 3 3 9টা, তো এরকম অনেকগুলি পসিবল কম্বিনেশন হয়ে যায় না। তো কার্টেসিয়ান প্রোডাক্টে কিন্তু 9টা না, আরো বেশি হওয়ার কথা এখানে। তো এখানে যেটা হইতেছে, দুইটা টেবিলের মধ্যে ধরেন একটা টেবিলে যদি 10টা কলাম থাকে, আরেকটা টেবিলে যদি মনে করেন 4টা কলাম থাকে, সরি আরো মনে করেন 4 5টা কলাম থাকে। এখন দুইটা টেবিলকে আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে কি হবে, দুইটা টেবিলের মধ্যে সেম ভ্যালু থাকুক, মিলুক না মিলুক, যতগুলি ভ্যালু আছে সবগুলি ভ্যালুর ভিতরে একটা জয়েনিং দিবে। জয়েনিং দিয়ে তারপরে সেখান থেকে জয়েনিং মানে হচ্ছে গুণ করবে, গুণ করার পর সব ভ্যালু দেখাই দিবে, মানে অল পসিবল কম্বিনেশন, হিউজ একটা ডাটা। এখানে দেখা যাবে যে 10টা 12টা ডাটার সাথে কম্বিনেশন করলে 144টা ডাটা বের হয়ে গেছে। এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বলে। এরপরে হচ্ছে আমাদের ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে মূলত দুইটা টেবিলের মধ্যে ভ্যালুজ যেখানে টাপল সেম থাকতে হবে, এটা মাথায় রাখ, টাপল বা কলামগুলি সেম থাকতে হবে, অ্যাট্রিবিউট। যেমন আপনার কাছে ইনস্ট্রাক্টর টেবিল আছে, আপনার কাছে স্টুডেন্ট টেবিল আছে, দুইটা টেবিলের মধ্যে যদি আমি ইউনিয়ন করি, কোয়েরির মধ্যে, কোয়েরির ভিতরে ইউনিয়ন করলে এরকম দুইটাতেই কলাম অবশ্যই একই রকম থাকতে হবে, আউটপুট হচ্ছে এরকম। তো ইউনিয়নের ব্যাপারটা হচ্ছে আমরা ওই যে ভেন চিত্র ডায়াগ্রামে যেরকম দেখি যে এ এবং দুইটা ভেন চিত্র যদি কম্বাইন করি তাহলে মিললে সেটা দেখাবে, না মিললেও সেটা দেখাবে, সব মিলে কম্বাইন করে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেখাবে। কার্টেসিয়ান প্রোডাক্টের মতো সব ক্রস প্রোডাক্ট করে দেখাবে না। ইউনিয়ন হচ্ছে মূলত যতগুলি কলাম আছে সবগুলি কলাম স্ট্যান্ডার্ড হইতে দেখাবে। তো এই হচ্ছে মূলত আমাদের সবগুলির অপারেশন। এখন এই অপারেশনগুলি আমি মূলত একটা কিছু প্রশ্ন আপনাদেরকে করব, সলিউশন সহকারে দেখাবো। যেমন আচ্ছা, যেমন এখানে কিছু প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া আছে। আমি প্র্যাকটিসে যে 2 পয়েন্ট সবগুলি আপনাকে পড়তে হবে ইন্ডিভিজুয়ালি। 2.2টা আমরা দেখি, 2.2টা একবার দেখেন আপনারা, এখানে কি বলছে। সো আপনারা আশা করি দেখছেন, আমি একবার পড়ে দেখাই। Consider the foreign key constraints from department name
attribute of instructor to the department relation. Give an example of insert and delete to this relation which can cause a violation of foreign key constraints. এরকম প্রশ্ন যদি আপনাদেরকে দেওয়া হয় তখন আপনাকে বুঝে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের উত্তরটা খুব সহজ এবং ছোট। আপনি প্রশ্নের অ্যান্সারটা আমি দেখি, খেয়াল করি। ফরেন কি কনস্ট্রেইন এর মানে হচ্ছে কোনো একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফরেন কি হিসেবে আছে। আমি একটু ডাটাবেজের স্কিমাটা খেয়াল করি। দেখেন, ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টর দুইটা টেবিল কিন্তু দেওয়া আছে। সরি, দুইটা টেবিল দেওয়া আছে। দেখেন ডিপার্টমেন্ট টেবিলটা খেয়াল করেন। ডিপার্টমেন্ট নেম এন্ড বিল্ডিং বাজেট। ডিপার্টমেন্ট নেম হচ্ছে প্রাইমারি কি। ইনস্ট্রাক্টর টেবিলটা খেয়াল করেন, এখানে ডিপার্টমেন্ট নেম আছে, এটা ফরেন কি। এখন ডিপার্টমেন্ট নেম এবং টেবিল এই ইনস্ট্রাক্টর এই দুইটার মধ্যে প্রাইমারি কি এখানে, তাহলে ফরেন কি যদি এখানে হয় তাহলে ফরেন কির ব্যাপারটা কি দাঁড়াবে খেয়াল করেন। এমন একটা এক্সাম্পল দাও ইনসার্টের এবং ডিলিটের যেখানে এই ফরেন কি কনস্ট্রেন্ট মানে যেই নিয়মটা ভঙ্গ হয়, ফরেন কি কনস্ট্রেন্টস যখন ম্যাচ করতে যায় তখন ভঙ্গ হয়। তো কি বোঝাচ্ছে ফরেন কি কনস্ট্রেন্টস মানে কি? ধরেন আমি নতুন একটা টিচার জয়েন করছি ইউনিভার্সিটিতে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এখন ওই টিচারের তো একটা আইডি থাকবে, টিচারের একটা নাম দিছি, টিচারটা কোন ডিপার্টমেন্টে আছে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে, তার বেতনটাও এখানে দিয়ে দিলাম। এখন আমাকে বলেন যে আপনি যদি ডিপার্টমেন্ট টেবিলটা একটু খেয়াল করেন, দেখেন ডিপার্টমেন্ট টেবিলটা একটু দেখেন, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্স, কোনো ইকোনমিক্সের কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন নাই মানে হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টই নেই। এখন আমি যদি এই ইকোনমিক্সটা ইনসার্ট দেই টিচার টেবিলে মানে ইনস্ট্রাক্টর টেবিলে, তাহলে এইটার সাথে কোনোদিনই সে ডিপার্টমেন্টের একটা রিলেশন পাবে না। তার মানে হচ্ছে এই যে ইকোনমিক্স লেখাটা এখানে ওয়ার্ডটা যে এন্ট্রি দিলাম ফরেন কি, এটা হচ্ছে ফরেন কি হিসেবে আসা সম্ভব না, কারণ ইকোনমিক্স ভ্যালু ওখানে নাই। এটা হচ্ছে একটা ইনসারশনের ভুল, এটা হচ্ছে ফরেন কি কনস্ট্রেন্টস ভায়োলেট হবে, এটা বোঝাচ্ছে। কারণ ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট টেবিলেই নেই, তাহলে এখানে কিভাবে ইনসার্ট দিলাম আমি? 2 নম্বর হচ্ছে একটা ডিলিট করি আমরা। ধরেন ডিপার্টমেন্ট টেবিল থেকে বায়োলজি ওয়াটসন 90,000 এটা ডিলিট করি। দেখেন বায়োলজি ওয়াটসন 90,000 এই যদি ডিলিট করে দেই তাহলে কি হবে বুঝতেছেন? যদি আমি এই টেবিলটার থেকে এই মেইন একটা ডিপার্টমেন্টই ডিলিট করি তাহলে ইনস্ট্রাক্টর টেবিলটা খেয়াল করবেন যে ইনস্ট্রাক্টর যদি টেবিলটা আমরা দেখি তখন ওই টেবিলের মধ্যে যে যারা যারা বায়োলজি ডিপার্টমেন্টে পড়াইতো তাদের আর ইনফরমেশন পাওয়া যাবে না। তাহলে আমি যদি দেখেন আমার টেবিল থেকে যদি আমার নাম টাম সব আছে, কিন্তু আমি যদি হঠাৎ করে আমার ডিপার্টমেন্ট সিএসিটি ডিলিট করে দিই তাহলে হচ্ছে আমি যে কোন ডিপার্টমেন্ট এটা আমি খুঁজে পাবো না, কারণ ওই টেবিলের সাথে ওই টেবিলের আর কানেকশনই থাকবে না। সো এই দুইটা ক্ষেত্রে যে ইনসারশন এবং ডিলিশন এই দুইটা ক্ষেত্রে মূলত ফরেন কি কনস্ট্রেন্টস ভায়োলেট হইছে এটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা 2.4 এটা দেখেন 2.4 এ বলা হয়েছে একটা ইনস্ট্রাক্টর যদি আমার টেবিলে আমি করি যেমন এই যে এটা দেখাই, যেমন ইনস্ট্রাক্টর টেবিল দেখেন এখানে যে আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে, তো প্রত্যেকটা নাম এখানে ইউনিক, প্রত্যেকটা নাম ইউনিক। এখন আমি যদি মনে করি যে ইউনিক নাম থাকার কারণে এখানে বলছে যে যেহেতু দুইটা ইনস্ট্রাক্টরের সেম নেম ওই টেবিলে নাই, from this we can conclude that name can be used as a super key. আসলে কি নেম সুপার কি হিসেবে আসবে ইনস্ট্রাক্টর টেবিলে? না, আসবে না। কারণ হচ্ছে আজকে হয়তোবা একই একটা টেবিলে দুইজনের নাম সমান সেম নেই, কিন্তু তার মানে এই না যে একটা টেবিলের মধ্যে দুইজনের নাম সেম আসতে নাও পারে। তার মানে হচ্ছে কখনোই একটা নাম এই অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে ধরা যাবে না, এটা বোঝাচ্ছে। এই ধরনের অ্যান্সার আমাকে টেকনিক্যালি বের করতে হবে। এরপরে আমি যদি এই যে এখন মেজর প্রশ্নটা দেয়, যেমন 2.6টা আমরা যদি দেখি 2.6 এখানে বলছে কনসিডার দ্য ফলোইং এক্সপ্রেশনস। এক্সপ্রেশনটা আসলে মূলত কি ডিফাইন করে, ইন্টারপ্রেট করেন। যেমন সিগমা ইয়ার ইজ গ্রেটার দেন 2009 এবং
টেক্সট টেবিলে এবং স্টুডেন্টের সাথে ন্যাচারাল জয়েন হয়েছে। ব্র্যাকেট আগে কাজ হবে, ব্র্যাকেটের কাজ আগে, এটা আমরা সবসময় জানি। দেখেন সিগমা ইয়ার ইজ গ্রেটার দেন 2009 টেক্সট টেবিল, এর মানে হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ করবে, টেক্সট টেবিল থেকে 2009 সালের আগের সব ডাটাগুলি আগে বের করবে। এটা হচ্ছে সিলেক্ট করা, প্রথমে সিলেক্ট করবে, এভাবে খেয়াল করেন, সিলেক্ট করে সবগুলি ইনফরমেশন আগে বের করবে। টেক্সট টেবিলে যদি 10,000 ডাটা থাকে, সরি 10,000 যদি ডাটা থাকে, তাহলে 10,000 ডাটা থেকে 2009 সালের ডাটা যদি হয় 1,000, তাহলে আগে সে ফিল্টার করে 1,000 ডাটা এইটুকের মধ্যে বের করবে। তাহলে এই মুহূর্তে আমার 1,000 ডাটা বের করার পর আমি জয়েন দিব হচ্ছে স্টুডেন্টের, মনে করেন 500 ডাটা আছে, তাহলে 1,000 এর সাথে 500 ডাটা জয়েন হবে। তাহলে বোঝা গেল এক্সপ্রেশনটার একরকম মিনিং আছে। বি নাম্বার হচ্ছে সিগমা ইয়ার ইজ গ্রেটার দেন 2009, কিন্তু ব্র্যাকেটটা হচ্ছে জয়েনের পরে, তার মানে আগে জয়েন দিবে, তারপরে তার উপরে প্রজেকশনটা সিলেকশনটা কাজ করবে। তাহলে টেক্সট টেবিলে মনে করেন 1,000 ডাটা আছে, 10,000 ডাটা আছে, 10,000 ডাটার সাথে স্টুডেন্ট টেবিলে 500 ডাটা আছে, 500 ডাটা প্রথমে জয়েন দিবে, জয়েন দেওয়ার পরে মনে করেন অনেক ডাটা হয়েছে, উদাহরণস্বরূপ ধরেন 50,000 বা 5 লাখ ডাটা হয়ে গেছে। 5 লক্ষ ডাটা নিয়ে কি করবে সে, ওইখান থেকে 2009 সালের ডাটাগুলিকে ফিল্টার করবে। তাহলে এইটা একই রেজাল্ট দিবে, কিন্তু আসলে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছে। এখান থেকে আমরা একটা প্রশ্ন করবো, যেমন 3 নম্বর লাস্টে দেখি, সেটা হচ্ছে প্রজেক্ট করো আইডি নেম কোর্স আইডি, শুধুমাত্র দেখাও, কোনো কন্ডিশন নেই, শুধু দেখো আইডি নেম কোর্স আইডি। দেখেন আইডি এবং নেম এই দুইটা তো আমরা স্টুডেন্ট টেবিল থেকে পাবো, কিন্তু কোর্স আইডি তো আর স্টুডেন্ট টেবিলে নাই। তাহলে কোর্স আইডিটা কোথায় থাকতে পারে, টেক্সট টেবিলে থাকে। তাহলে টেক্সট টেবিলটা আমরা যদি দেখেন, এখানে দেখি যে এই যে স্টুডেন্ট টেবিলে কিন্তু আসলে মূলত কোনো আইডি নাম আছে, কিন্তু কোর্স আইডি নেই। কিন্তু টেক্সট টেবিলে দেখেন এই যে কোর্স আইডি আছে, আবার আইডিও আছে। তার মানে এই আইডির সাথে আইডি জয়েন দিয়ে কোর্স আইডিটা আমি নিয়ে আসলাম। তাহলে এই দুইটা টেবিলে জয়েনিং দিতে হবে না? তো এই জয়েনিংটা আসলে এখানে বোঝাচ্ছে আসলে এই যে ন্যাচারাল জয়েন। তো আমি কি করলাম, দুইটা টেবিলের ভিতরে ন্যাচারাল জয়েন দিয়ে যা আসবে সব ইনফরমেশন গুলি আমি দেখাই দিলাম, সিলেক্ট করলাম না, এখানে প্রজেক্ট করলাম, ইউনিক ভ্যালু গুলি আসবে এখানে প্রজেক্ট। তিনটা হচ্ছে মূলত 3 ধরনের ইন্টারপ্রিটেশন, এরকম আপনাদের ইন্টারপ্রিটেশন দিবে। আচ্ছা, পরীক্ষায় বিভাগ আসলে কি অ্যান্সার এইভাবে দেবো? জি 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 এক্সামে যদি এরকম করে কোশ্চেন আসে তাহলে কি জি উত্তরগুলো কিভাবে দেবো? হ্যাঁ, উত্তরগুলো এইভাবে দিবেন। যেমন এখানে দেখেন একটা অ্যান্সার কিন্তু নিচে দেওয়া আছে, দেখছেন? আপনি জাস্ট লিখে দিতে পারেন এরকম যে, ধরেন বি নাম্বারটা যদি বলে যে বি নাম্বারটা ইন্টারপ্রেট করো, তখন বলবেন যে বি নাম্বারে ফার্স্টে জয়েন অপারেশন হবে, দেন 2009 সালের ডাটাগুলিকে ফিল্টার করে অ্যান্সার বের করবে, শেষ, এক লাইনে। স্যার কন্ডিশনটা কিভাবে বুঝবো এটা বুঝলাম না। কন্ডিশনটা কিভাবে বুঝবেন? কন্ডিশন তো এখানে আমি দিয়ে দেবো, যেমন এটি হচ্ছে প্রশ্নটা, কন্ডিশন মানে হচ্ছে সিলেক্ট, সিলেক্টের মধ্যে যে নিচে অংশটুকু হচ্ছে কন্ডিশন। জি স্যার। আচ্ছা, আমরা আরো দেখবো, দেখেন এখানে নিচে একটা দেখি আমরা, সরি এই যে 2.7টা দেখি আমরা। 2.7 এর মধ্যে কিন্তু আমাদের বলা আছে যে কনসিডার দ্য রিলেশনাল ডাটাবেস ফিগার। ডাটাবেস কিন্তু দেওয়া আছে, এই যে এইটা, দেখেন এটা হচ্ছে ব্যাংকের ডাটাবেস 2.7 এর জন্য, সরি এই যে এটা, এইটুকু এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, এমপ্লয়ি টেবিল, ওয়ার্কস টেবিল, কোম্পানি টেবিল, 3টে টেবিল। প্রথম প্রশ্নটা দেখি, ফাইন্ড দ্য নেমস অফ অল এমপ্লয়িজ হু লিভ ইন সিটি মিয়ামি। সে সকল নেম বের করো, নেম কিন্তু বের করতে বলছে, তার মানে হচ্ছে এখানে কিন্তু আসলে মূলত কন্ডিশন দিবেন, নাম সহকারে কন্ডিশন দিবেন, বুঝা গেছে? কিন্তু নামটা বের করতে বলছে। ফাইন্ড মানে হচ্ছে প্রজেক্ট, ফাইন্ড দিছে আমি প্রজেক্ট করব, অফ অল এমপ্লয়িজ সবার জন্য, হু লিভস ইন সিটি মিয়ামি, লাস্টে কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন মানে হচ্ছে সিগমা। এই লাইন থেকে আমি বুঝতেছি না আসলে যে কোন টেবিল থেকে নিতে হবে। তাহলে কোন টেবিল থেকে আমি নিব, আমি একটু দেখি তো। নেম বের করতে বলছে সকল এমপ্লয়ির, তাহলে সকল এমপ্লয়ি নেম তো এখানেই আছে।
কিন্তু আবার এইখানেও আছে, কিন্তু কন্ডিশন বলা আছে যে সিটি মিয়ামিতে থাকে। এখন মিয়ামি সিটি তো এখানে নেই, এখানে নেই, সে থাকে যে সিটিতে, সেই সিটি একমাত্র এই টেবিলে আছে, তাহলে এই টেবিল থেকে নিতে হবে। তাহলে আমি কি করব? খুব সিম্পলি এই দেখেন নিচে অ্যান্সারটা, প্রজেক্ট নেম ব্র্যাকেট দিলাম, সিটি, এই যে সিগমা দিয়ে সিটি ইকুয়াল টু মিয়ামি, এটা হচ্ছে কন্ডিশন। কোন টেবিল থেকে? এমপ্লয়ি টেবিলগুলো ব্র্যাকেটে থাকে আর কি, এটা হচ্ছে মূল জিনিস। আমি একটা জিনিস আবারও বলি, সেটা হচ্ছে রিলেশন অ্যালজেব্রাটা ডান দিক থেকে বাম দিকে আপনি চিন্তা করবেন, ডান দিক থেকে বাম দিকে, আবারও বলতেছে, মানে আপনি লিখতেছেন বাম দিক থেকে ডান দিকে, কিন্তু আপনি ডান দিক থেকে বাম দিকে চিন্তা করবেন। যেমন প্রথমে এমপ্লয়ি টেবিল থেকে ব্র্যাকেট দিলাম, এমপ্লয়ি টেবিল থেকে সিটি মিয়ামি আমি বের করলাম, সিটি মিয়ামি সব এমপ্লয়ি বের করার পর ব্র্যাকেট দিয়ে তারপরে নেম সিলেক্ট করলাম, এটা বোঝাচ্ছে আসলে। 2 নাম্বারটা দেখেন, বি, find the names of all employees whose salary is greater than 100,000। নেম বের করতে হবে, বুঝে গেছি, প্রজেক্টে নেম থাকবে সকল এমপ্লয়ি। আচ্ছা, এমপ্লয়িদের যাদের স্যালারি ইজ গ্রেটার দেন 10,000। এখন দেখি তো এই টেবিলে, এই টেবিলে কি স্যালারি আছে? নাই। এই টেবিলে কি স্যালারি আছে? আছে। নেম আছে? হ্যাঁ, নেমও আছে। তাহলে ঠিক আছে, তাহলে এই টেবিল থেকে নেওয়া যায়, নেমও আছে, স্যালারিও আছে। আমি এখন দেখেন প্রজেক্ট করলাম, নেম, স্যালারি ইজ গ্রেটার দেন 100,000, এমপ্লয়ি টেবিল। সরি, এই জায়গাটায় কিন্তু অনেক ভুল আছে, এটা আমি আসলে ভিডিওতে বলে দিছিলাম। এই জায়গাটায় মূলত হবে হচ্ছে আপনার ওয়ার্ক হবে। তো আপনারা ওয়ার্ক টেবিল দিয়ে কাজ করবেন। সেম এখানেও এই জায়গাটা এমপ্লয়ি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, সরি মানে একটা ন্যাচারাল জয়েন উইথ ওয়ার্ক হবে। এই জায়গাগুলিতে আসলে আমি দেখছি যে আপনাদের বইয়ের অনেক জায়গায় ভুল আছে। আচ্ছা, এবার দেখেন আমি যদি আবারও দেখি, ফাইন্ড নেমস অফ অল এমপ্লয়িজ হু লিভ ইন মিয়ামি অ্যান্ড হুজ স্যালারি ইজ গ্রেটার দেন 100,000। নেম বের করতে হবে, ওকে, প্রজেক্ট করলাম নেম, যে থাকে মিয়ামিতে। ও থাকে মিয়ামি মানে হচ্ছে যে লোক থাকেন মিয়ামিতে, তাহলে সেটা এমপ্লয়ি টেবিলে আছে, তাহলে এমপ্লয়ি টেবিল তো নিছি। এখন আমি নিব হচ্ছে, কিন্তু আবার বলছে এবং স্যালারি ইজ গ্রেটার দেন 100,000। এখন স্যালারি যদি মানে 100,000, কিন্তু স্যালারি তো আসলে এমপ্লয়ি টেবিলে নাই, স্যালারি আছে হচ্ছে ওয়ার্ক টেবিলে। তাহলে ওয়ার্ক টেবিলের সাথে আমার স্যালারি জয়েন দিতে হবে। দেখেন এমপ্লয়ি টেবিলে স্যালারি নাই, কিন্তু ওয়ার্ক টেবিলে স্যালারি আছে, তাহলে ওয়ার্কের সাথে এমপ্লয়ের একটা রিলেশন আছে, কি, পার্সন নেম। দুইটা দিয়ে জয়েন দিছে, অটোমেটিক্যালি জয়েন দেওয়ার জন্য আমি কি করবো, এই দুইটা টেবিল ন্যাচারাল জয়েন দিয়ে দেবো। এই দেখেন সিটি মিয়ামি, এন্ড সাইন দিতে হয়, ওই যে ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ছেন না, এন্ড সাইন কিভাবে দেয়, এই এন্ড সাইন দিলাম, স্যালারি ইজ গ্রেটার দেন 10,000, দুইটা যোগ করলাম, দুইটা এন্ড দিলাম, ব্র্যাকেটের ভিতরে করলাম কি এমপ্লয়ি, তারপরে ন্যাচারাল জয়েন ওয়ার্ক, তারপরে ব্র্যাকেটটা শেষ করেন, ব্র্যাকেটে একটা দুইটা। স্যার কম্বিনেশনের জন্য ন্যাচারাল জয়েন দিতে হয়, তাই তো? দুইটা, হ্যাঁ, দুইটার মধ্যে কমন ভ্যালু বের করার জন্য দুইটা প্রাইমারি কি ফরেন কি এটার মাধ্যমে জয়েন দিয়ে আসলে ন্যাচারাল জয়েন দিতে হয় আর কি। কিন্তু কম্বিনেশন যদি সব কম্বিনেশন বের করতে, তখন কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হয়। 2.8 আমরা দেখি। 2.8 এর মধ্যে দুইটা প্রশ্ন বলা আছে, এবং এটার ফিগারটা হচ্ছে মূলত এইটা, একটু নিচে যায়, এই যে এটা, এই হচ্ছে আমার স্কিমা। স্কিমা থেকে আমি দেখি প্রশ্ন করছি কি, কুইরি লিখতে হবে, ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস লোকেটেড ইন শিকাগো। নেম বের করতে হবে, ওকে, ব্রাঞ্চের নেম, এবং সেটা শিকাগোতে আছে। এখন আমি দেখি তো এখানে কি লেখা আছে, এখানে ব্রাঞ্চের নেম আছে। স্যার স্কিমা গুলো কি এক্সামে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, স্কিমা গুলো এক্সামে দেওয়া থাকবে সব প্রশ্ন হিসেবে। জি স্যার। তো আমি দেখি এখানে ব্রাঞ্চের নেম বের করতে হবে। ব্রাঞ্চের নেম কি এখানে আছে? এখানে আছে, অ্যাকাউন্ট সেকশনে আছে, কিন্তু ব্রাঞ্চের নেম আছে, কিন্তু এখানে সিটি নেই। এখানে ব্রাঞ্চের নেম নাই, এখানে ব্রাঞ্চের নেম নাই, সিটি নাই, এখানে ব্রাঞ্চের নেমই নাই, এই জায়গায় এই যে ব্রাঞ্চের নেম আছে এবং সিটি আছে। তাহলে শিকাগো সিটিতে যে সকল ব্রাঞ্চ আছে সেগুলো বের করতে হবে। এটা ধরো ব্রাঞ্চ টেবিল নিলেই হবে, একটা টেবিল মাত্র। তাহলে আমি কি করলাম, এই যে প্রজেক্ট করলাম, ব্রাঞ্চের নেমটা বের করতে বলছে, কন্ডিশন হচ্ছে ব্রাঞ্চ সিটি ইকুয়াল টু শিকাগো, এবং ব্র্যাকেটের মধ্যে ব্রাঞ্চ দিয়ে দিলাম। ব্রাঞ্চ টেবিল থেকে শিকাগো ফিল্টার করবে, শিকাগো ফিল্টার করে ব্রাঞ্চের নেমগুলি দেখাই দিবে। এই বি নাম্বারটা দেখি আমরা, ফাইন্ড দ্য নেমস অফ অল borrowers
যারা যারা ধার নিছে তাদের নেম